ওয়েলকাম টু জিও ইনসাইট মেন্টর। আজকে আমরা 2025-এ যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, যে ফাইনাল যে পরীক্ষা উচ্চ মাধ্যমিক, তার আজকে সাজেশন সম্পর্কে আলোচনা করব। এবং এই সাজেশনটা তোমরা যে টেস্ট পরীক্ষা দেবে পুজোর ছুটির পর, অর্থাৎ নভেম্বরে যে টেস্ট পরীক্ষা দেবে, তার জন্য কিন্তু এই সাজেশন তোমরা করতে পারো। কেন ফাইনাল এবং টেস্ট দুটো পরীক্ষাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে। এই সাজেশনটা আমরা দুটো পর্বে দেব। আজকে প্রথম পর্ব অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের সাজেশন থাকছে, এর পরে থাকবে তোমাদের অর্থনৈতিক ভূগোলের সাজেশন। আর এটা মনে রাখতে হবে যে এটা যে ওল্ড সিলেবাস, সেই ওল্ড সিলেবাসের এটা শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই তোমরা ভালো করে এই সাজেশনটাকে পড়বে এবং আশা করি তোমরা বহু প্রশ্ন এখান থেকে কমন পাবে এবং সকলে তোমরা ভালো নম্বর পাবে। প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিকে হিট করে দাও পরবর্তী সমস্ত ক্লাসে নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপেও এই ক্লাস লিঙ্কটা দিয়ে দাও। তোমাদের বন্ধুবান্ধবদেরকে এই চ্যানেলটির কথা বলো। আমাদের যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে সেটা তোমরা ফলো করো, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও সমস্ত লিঙ্ক, ক্লাস লিঙ্ক এবং পিডিএফ পাওয়ার জন্য। তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আমাদের পাশে থাকো ও সাপোর্ট করো। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, তার বিখ্যাত একটা উক্তি, অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেইজ দ্য বেস্ট ইন্টারেস্ট। সো আমাদের জীবনেও এই জিনিসগুলোকে কিন্তু মেনে চলতে হবে। তো আমরা এবার চলে আসছি মেন যে সাজেশন সেটার দিকে, যে আলোচনা যেটা আজকে যে প্রাকৃতিক ভূগোলের সাজেশন সম্পর্কিত যে আলোচনা। আমরা এখানে মূলত 2, 3, 4 এবং 5 নম্বরের বা তার বেশি নম্বরও থাকতে পারে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এই যে সাজেশনটা, সেই সাজেশনটা তোমরা জানো যে 70 নম্বরের পরীক্ষা হয় আমাদের, তার মধ্যে 35 নম্বরে থাকে এমসিকিউ, এসিকিউ, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন মিলে থাকে 35 নম্বর। আর বাকি 35 নম্বর যেটা থাকে সেখানে 5টা প্রশ্ন তোমাদের করতে হয়। তাহলে প্রত্যেকটা প্রশ্নে থাকে 7 নম্বর, 5 7 35। তার মধ্যে ভাগ ভাগ করে নম্বর থাকে, কোনোতে 2 + 3 + 2 এইভাবে থাকে, বা কোনোটায় 3 + 4, বা কোনোটায় 2 + 5 এইভাবে সমস্ত থাকে। ঠিক আছে, তো তোমরা এটা ফলো করবে, এই যে কোশ্চেন প্যাটার্ন সেটা ফলো করবে। আর এ প্রসঙ্গে আরেকটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে তোমাদের যে 1 নম্বরে যে প্রশ্ন 35 নম্বরের এমসিকিউ এবং এসিকিউ, তার জন্য তোমাদের কিন্তু তোমাদের যে বিভিন্ন সহায়িকা বই আছে সেগুলো পড়তে হবে, তোমাদের টেস্ট পেপার ফলো করতে হবে, 10-15 বছর বিগত যে প্রশ্ন এসেছে সেগুলো তোমাদেরকে ফলো করে রাখতে হবে বা প্র্যাকটিস করে রাখতে হবে। তাহলে আশা করি তোমাদের আর কোনো অবজেক্টিভ বা এমসিকিউ এর ব্যাপারে তোমাদের কোনো আর অসুবিধা থাকবে না। তো আমরা এবার আমাদের মেন যে আলোচ্য বিষয়, যে ডেসক্রিপটিভ যে প্রশ্ন যেগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, সেই দিকে আমরা চলে আসছি। প্রাকৃতিক ভূগোলে প্রথম যে এবারে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে সামুদ্রিক প্রক্রিয়া এবং তার যে ভূমিরূপ। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে থাকে সমুদ্র তরঙ্গের কার্য, প্রবাল প্রাচীর এবং উপকূলের শ্রেণীবিভাগ সম্পর্কিত যে চ্যাপ্টার, সেটা আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্ন থাকছে সেটা হচ্ছে রিয়া এবং ফিয়োর্ড উপকূলের পার্থক্য। 3 নম্বর দেওয়া হয়েছে। আমি যে মার্কসগুলো এখানে যে আমরা যেগুলো মার্কস দিয়েছি একটা প্রশ্নের, সেটা কিন্তু ভেরিয়েশন হতে পারে, তার ভেরিয়েশন হতে পারে। যেখানে 3 আছে সেটা হয়তো 4 হতে পারে, বা যেখানে 2 আছে সেটা হয়তো 3 হতে পারে, বা 3 নম্বরটা হয়তো 2 আসতে পারে, বা 5 আছে সেটা পরে 4 হয়ে যেতে পারে, বা যেটা 4 আছে সেটা পরে 5 হতে পারে। এই ভেরিয়েশনটা কিন্তু থাকবে, এটাকে কিন্তু মাথায় নিয়েই কিন্তু করতে হবে। মোটামুটি একই ধরনের হবে। এবং প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে একটা ব্যাপার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে তোমাদেরকে ছবির উপর একটা গুরুত্ব দিতে হবে, কারণ ছবি বা চিত্র সহ থাকে প্রশ্ন কিছু। ঠিক আছে, তো সেগুলো ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের যেটা করতে হয় সেটাও আর একটু বলে দিই ব্যাপারটা, যে আমাদের এখানে উচ্চ মাধ্যমিকে 2টো করতে হবে, অর্থাৎ 7 + 7 = 14 নম্বর থাকবে প্রাকৃতিক ভূগোল যে চ্যাপ্টারগুলো আছে। মানে আজকে যেটা সাজেশন থাকছে সম্পূর্ণ, সেখানে 2টো করতে হবে।
হ্যাঁ, এবং এই দুটো করতে হবে কি, তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু 4টা অপশান থাকবে, মানে একটার সঙ্গে দুটো থাকবে, সেখান থেকে একটা করতে হবে, আর একটা প্রশ্ন থাকবে যেখান থেকে দুটো থাকবে, একটা করতে হবে। তো যেটা সাধারণত হয় প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে, যে এই সমুদ্র তরঙ্গ মানে এবারে যে মানে সাজেশনটা দেওয়া হয়েছে, সেখানে পরবর্তী ক্ষেত্রে তোমরা চ্যাপ্টারগুলো দেখতে পাবে। এই সমুদ্র তরঙ্গের যে বিভিন্ন সামুদ্রিক যে প্রক্রিয়াগুলি রয়েছে, প্লাস জল নির্গমন প্রণালী এবং মাটি, এই 3টে চ্যাপ্টার পরবর্তী ক্ষেত্রে আছে, দেখবে মাটি এবং জল নির্গমন প্রণালী। এই 3টে চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন ধরা হচ্ছে যে আসতে পারে। এবং তারপরে আবার থাকছে বায়ুমণ্ডলীয় গোলযোগ, জলবায়ু শ্রেণীবিভাগ, জলবায়ুর পরিবর্তন, জীববৈচিত্র্য এবং দুর্যোগ এবং বিপর্যয় যে চ্যাপ্টার, এই এতগুলো করলে সেখান থেকে আরেকটা, অর্থাৎ দুটো প্রশ্ন আসবে। এবং কোন চ্যাপ্টারগুলো থেকে কীরকমভাবে আসবে সেইটাও আমি প্যাটার্নটাও একটু, স্ট্রাকচারটাও কিন্তু একটু বলে দিলাম। আর আঞ্চলিক ভূগোল থেকে থাকবে, মানে ওখান থেকে 3টে করতে হবে, 7 + 7 + 7, 3 × 7 = 21 নম্বর। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে 2টো এবং আঞ্চলিক ভূগোল থেকে 3টে, মোট 5টা ডেসক্রিপটিভ প্রশ্ন করতে হবে, 5 × 7 = 35 নম্বরের। তো এবার আমরা মূল প্রশ্নের দিকে চলে আসি। তো প্রথম প্রশ্নটা বললাম কি, রিয়া এবং ফিয়োড উপকূলের পার্থক্য, বা রিয়া এবং ফিয়োড উপকূল কাকে বলে, সেটাও আসতে পারে। নেক্সট হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 4টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এরকমভাবেও আসতে পারে, বা হয়তো ইন্ডিভিজুয়াল ভূমিরূপ উল্লেখও করে দিতে পারে। যেমন এক বছর এসেছিল তরঙ্গ কর্তৃত মঞ্চ, স্বাভাবিক খিলান, ব্লোহোল কীভাবে গড়ে ওঠে, চিত্রসহ ব্যাখ্যা করো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, চিত্রসহ বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি এবং বৈশিষ্ট্য বর্ণনা করো। এটা 5 নম্বর আছে। তটভূমির শ্রেণীবিভাগ করো, 3 নম্বরের আছে। সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা, যেরকম ক্ষয়ের ফলে আছে সেরকম সামুদ্রিক সঞ্চয় আছে। অর্থাৎ সমুদ্র তরঙ্গের কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের এবছরে, এটা মনে রাখতে হবে। বিভিন্ন প্রকার সামুদ্রিক বাঁধ সম্পর্কে কী জানো, এটাও 4 নম্বরে আছে। নেক্সট প্রশ্ন, প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য ও প্রবাল প্রাচীরের উৎপত্তি অনুকূল ভৌগোলিক পরিবেশ। প্রবাল প্রাচীরের যে বৈশিষ্ট্য কীরকম থাকে তার যে কয়েকটা পয়েন্ট, সেখানে 3 নম্বর আছে, এখানে 4টা কম করে পয়েন্ট দিতে হবে। এবং প্রবাল প্রাচীরের উৎপত্তির অনুকূল ভৌগোলিক পরিবেশ 4 নম্বর আছে, 5টা বা 6টা পয়েন্ট এখানে দেওয়ার চেষ্টা করবে, বা যে যতগুলি পয়েন্ট আছে সেগুলো উল্লেখ করতে হবে। সোয়াশ এবং ব্যাকওয়াশ কাকে বলে, গঠন এবং বিনাশ তরঙ্গের পার্থক্য, সামুদ্রিক ক্ষয়কার্যের নিয়ন্ত্রকগুলি লেখো, বা নিয়ন্ত্রকগুলি সম্পর্কে কী জানো, 3 নম্বরে আছে। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি 2 নম্বর। তটভূমির বিভিন্ন অংশগুলি সম্পর্কে কী জানো, এটা 3 নম্বরের। নেক্সট যেটা আমাদের চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জল নির্গমন প্রণালী, ড্রেনেজ প্যাটার্ন বা ড্রেনেজ সিস্টেম যেটা। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে জল নির্গমন প্রণালী এবং ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক লেখো, 3 নম্বরের প্রশ্ন। চিত্রসহ বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালীর বর্ণনা দাও, যে বিভিন্ন যে জল নির্গমনের যে প্যাটার্নগুলো রয়েছে সেগুলোর 5 নম্বর যেহেতু আছে, অবশ্যই 5টা সম্পর্কে কিন্তু লিখতে হবে, ছোটো ছোটো করে লিখতে হবে। এবং তার জন্য চিত্রও কিন্তু যেখানে প্রয়োজন সেখানে দেওয়ার চেষ্টা করতে হবে, যেহেতু এটা ডেসক্রিপটিভ প্রশ্ন। নেক্সট হচ্ছে জল নির্গমন প্রণালীর নিয়ন্ত্রকগুলি, কোন 3 নম্বর আছে, এখানে 4টা বা 5টা পয়েন্ট দেবে। আয়তাকার এবং জাবরীরূপী জল নির্গমনের পার্থক্য 3 নম্বর আছে, 1টা পয়েন্ট বেশি আমি আগের দিনও বলেছিলাম, যে যেখানে 3 নম্বরগুলো আছে যেগুলো, তো সেক্ষেত্রে আগের দিন বলেছিলাম, মানে মাধ্যমিকের ক্ষেত্রে বলেছিলাম আর কি। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই যেন 1টা পয়েন্ট এক্সট্রা দেবে, মানে 3টেই পয়েন্ট লিখে দাও না, 3টে থাকলে সেখানে 3 নম্বর থাকলে সেখানে 4টা বা 5টা পয়েন্ট লেখার চেষ্টা করবে। কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী জল নির্গমনের পার্থক্য 3 নম্বরের। অর্ধরব নদী কাকে বলে 2 নম্বরের। সমান্তরাল বৃক্ষরূপী জল নির্গমন প্রণালীর বৈশিষ্ট্য বলা হচ্ছে 4 নম্বরে। তাহলে এখানে দুটো যেহেতু আছে জল নির্গমন প্রণালী, তো 4 নম্বর যেহেতু আছে তাহলে 2 করে থাকবে, সেখানে তোমরা 3টে করে অবশ্যই পয়েন্ট লিখবে বা বৈশিষ্ট্য লিখবে এবং ব্যাখ্যা করবে। আর এটা এবার পার্থক্য দিতে পারে, তো পার্থক্য দিলে 3 নম্বর দেবে সাধারণত। কোন ধরনের ভূমিরূপের উপর কেন্দ্র বিমুখ এবং সমান্তরাল জল নির্গমন গড়ে ওঠে, 3 নম্বরের আছে। এবার জাবরীরূপী জল নির্গমনের নিয়ন্ত্রকগুলি, অর্থাৎ জাবরীরূপী জল নির্গমন হতে গেলে কী ধরনের পরিবেশ দরকার বা কী ধরনের ভূপ্রকৃতি দরকার, এই ব্যাপারগুলো কিন্তু লিখতে হওয়াটা নিয়ন্ত্রক, যে কন্ট্রোলিং ফ্যাক্টরস যেগুলো আর কি, সেগুলো করতে হবে। নেক্সট হচ্ছে মাটি বা মৃত্তিকা চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মাটি থেকে প্রশ্ন কিন্তু আসবে এবং খুব বড় চ্যাপ্টার একটা মাটি চ্যাপ্টার। তো যে প্রশ্নগুলোকে তোমাদের দেওয়া হচ্ছে মাটি চ্যাপ্টার থেকে, সেগুলো হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা এবং জলবায়ুর ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বরে এই প্রশ্নটা প্রায়ই আসে। মৃত্তিকা পরিলেখ এবং স্তর বা হরাইজন, অর্থাৎ সয়েল প্রোফাইল এবং হরাইজন 4 নম্বরে। তো এটা দিলে একটা সুন্দর একটা ছবি আঁকতে হবে,
ছবি অনেক সময় বলা থাকে না, চিত্রসহ বলা থাকে না, কিন্তু সেখানে যদি আমরা ছবি দিই প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে তাহলে কিন্তু অসুবিধা কিছু নেই। এবং আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রেও তাই, যদি কোনো জিনিসের কোনো কিছুর বন্টন বা এই সমস্ত যদি বলে, সেক্ষেত্রে যদি আমরা চিত্র দিই, ব্যাখ্যা করি, সেটা অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে ইলিভিয়েশন এবং এলিভিয়েশনের পার্থক্য। 3 নম্বর আছে, 4টা পয়েন্টের মতো দিতে হবে। আচ্ছা, অ্যান্টিসোল এবং মলিসোলে মাটির বৈশিষ্ট্য 3 নম্বর আছে। মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি 5 নম্বরের আছে। যে মৌলিক ফান্ডামেন্টাল যে প্রক্রিয়াগুলি রয়েছে সেগুলোকে দিতে হবে। 5টা আছে, তাহলে যখন 6 রকমের প্রক্রিয়া দিতে হবে। মৃত্তিকা ক্ষয় এবং সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি 5 নম্বর আছে, অবশ্যই 6টা পয়েন্ট দিতে হবে। ক্ষয় এবং মৃত্তিকা ক্ষয় এবং সংরক্ষণ 2 রকম বলেছে, তাহলে 2টো ভাগ হয়ে যাবে, ক্ষয়ের কিছু পয়েন্ট এবং সংরক্ষণের কিছু পয়েন্ট দিতে হবে। উদ্ভিদের প্রধান মৌল, পুষ্টি মৌলগুলির উপকারিতা, যেগুলো মেন যেগুলো পুষ্টি মৌল তাদের উপকারিতা বা কী কাজে লাগে তারা উদ্ভিদের বা কী প্রয়োজন আছে সেই সম্পর্কে লিখতে হবে। নেক্সট হচ্ছে ল্যাটারাইজেশন জিনিসটা কি, 2 নম্বরে আছে। তারপর হচ্ছে চান্নজেম মাটি এবং ল্যাটারাইট মাটির বৈশিষ্ট্য। চান্নজেম মাটির কয়েকটা 3টের মতো পয়েন্ট দিতে হবে এবং ল্যাটারাইট মাটির 3টে পয়েন্ট দিতে হবে, যেহেতু 4 নম্বর আছে। মাটির কণা অনুসারে শ্রেণীবিভাগ 3 নম্বরের আছে, তার একটা ডেসক্রিপশন দিতে হবে। আচ্ছা, পরিণত এবং অপরিণত মাটি, পরিণত এবং অপরিণত মাটি 2 নম্বর আছে, কাকে বলে দিতে পারে বা এদের পার্থক্যও দিতে পারে। আচ্ছা, এরপরে প্রশ্নটা আঞ্চলিক, অনাঞ্চলিক এবং অন্ত আঞ্চলিক মাটির বৈশিষ্ট্য, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে। তাহলে আঞ্চলিকের 3-4টা পয়েন্ট, অনাঞ্চলিকের 3-4টা পয়েন্ট এবং অন্ত আঞ্চলিকের 3-4টা পয়েন্ট দিতে হবে যদি এই রকম প্রশ্নটা আসে। বা অনেক সময় এরকম দেয়, আঞ্চলিক এবং অনাঞ্চলিকের পার্থক্য, আঞ্চলিক এবং অনাঞ্চলিক মাটির পার্থক্য আর কি, ঠিক আছে। তো 3 নম্বর আছে, এখানে 4টা বা 5টা পয়েন্ট দিতে হবে। আঞ্চলিক এবং অন্ত আঞ্চলিক মাটির পার্থক্য, এক্ষেত্রেও তাই, 3 নম্বর আছে, যেহেতু এখানে 4টা বা 5টা পয়েন্ট দিতে হবে। এবার হচ্ছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি, এখানে আছে প্রত্যক্ষ এবং পরোক্ষ নিয়ন্ত্রক, সেই প্রত্যক্ষ এবং পরোক্ষ নিয়ন্ত্রকের সেই লিস্ট অনুসারে কিন্তু দিতে হবে, এবং 5 নম্বর আছে, সেইভাবে কিন্তু পয়েন্ট তোমাদেরকে দিতে হবে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা জিনিসটা কি, 2 নম্বরে। মৃত্তিকার উর্বরতা এবং উৎপাদনশীলতা সম্পর্কে কি জানো, অর্থাৎ মৃত্তিকার যে উর্বরতা এবং উৎপাদনশীলতা সেই সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। নেক্সট হচ্ছে যে চ্যাপ্টার, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় গোলযোগের যে চ্যাপ্টার, সেই বায়ুমণ্ডলীয় গোলযোগের চ্যাপ্টারতে এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন আসে এবং আসবেও, এবারেও আসবে, টেস্টও আসবে এবং ফাইনালও আসবে। ঘূর্ণবাত এবং ঘূর্ণবাতের পার্থক্য 3 নম্বর, এখানে 3 যেহেতু আছে, 3-এর অধিক পয়েন্ট। চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র বর্ণনা করো, এটা 4 আছে, 5ও থাকে অনেক সময়, চিত্রসহ যেহেতু থাকে 5 নম্বর। যে স্টেজগুলো আছে যেগুলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত গঠনের 4টা বা 5টা যে স্টেজ আছে সেগুলোকে লিখতে হবে এবং চিত্র দিতে হবে। ক্রান্তি এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভেদ বা পার্থক্য। আচ্ছা, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব 3 নম্বর আছে। উষ্ণ এবং শীতল সীমান্তের পার্থক্য 2 নম্বর আছে, 3টে পয়েন্ট দেবে। রোজবি তরঙ্গ সম্পর্কে কী জানো, সেটা লিখতে হবে, 3 নম্বরে আছে। মৌসুমী বায়ুর উপর এল নিনোর প্রভাব, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আবহাওয়া এবং জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব, তো আমি দেখলাম আবার মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, আবার আবহাওয়া এবং জলবায়ুর উপরে জেট বায়ুর প্রভাব, দুটো কিন্তু আলাদা, সেইভাবে কিন্তু লিখতে হবে, 3 নম্বর পয়েন্ট। জেট বায়ুর প্রকারভেদ, ক ধরনের জেট আছে তার একটা ক্লাসিফিকেশন এখানে আছে, 4 নম্বর আছে, তাহলে অবশ্যই যেন 4টা বা 5টা পয়েন্ট লিখতে হবে। নেক্সট হচ্ছে জেট বায়ুর বৈশিষ্ট্য, 3 নম্বর আছে, তাহলে 3-এর অধিক পয়েন্ট কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা, এরপরে যে চ্যাপ্টার সেটা হচ্ছে জলবায়ু শ্রেণীবিভাগ সম্পর্কিত চ্যাপ্টার। সো সেখান থেকে যে প্রশ্নগুলো এবারের জন্য দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ুতে ফল উৎপাদন বেশি হয় কেন, 3 নম্বরে। আমরা ভূমধ্যসাগরের জলবায়ুকে তো আমরা জানি যে ফল উৎপাদনের বিখ্যাত, তো কেন সেখানে ফল উৎপাদন হয় সেই কারণগুলো কিন্তু লিখতে হবে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন, শীতকালীন বৃষ্টিপাতের জন্য কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চল বিখ্যাত, তো সেই শীতকালীন বৃষ্টিপাতের যে কারণ কেন হয় সেটা সম্পর্কে 3 নম্বরে একটা ব্যাখ্যা দিতে হবে। ভূমধ্যসাগর অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকাল আর্দ্র কেন, অর্থাৎ এই যে শীতকালীন বৃষ্টিপাতের ব্যাপারটা কিন্তু আবার ঘুরিয়ে এখানে আসছে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু 3 নম্বরে এখানে আসতে পারে। নেক্সট হচ্ছে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। তো জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের যে চ্যাপ্টার, সেখানে প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে জাঙ্গল বা মরু উদ্ভিদের শ্রেণীবিভাগ করো, অর্থাৎ মরু যে উদ্ভিদ, যে জেরোফাইট টাইপের যে উদ্ভিদ তার শ্রেণীবিভাগ করতে হবে এবং পরিবেশের সঙ্গে অভিযোজন আলোচনা করবে, পরিবেশের সঙ্গে তাদেরকে অ্যাডপ্ট করতে গিয়ে কী কী তার বৈশিষ্ট্য হয়েছে সেটা লিখতে হবে। এবং এখানে যদি চিত্র প্রয়োজন হয় 4 নম্বর আছে, এটা 5 নম্বরও থাকতে পারে, সেই চিত্র যদি একটা দেওয়া যায় মরু উদ্ভিদে খুবই ভালো হয়। তাহলে লবণাম্ব উদ্ভিদের শ্রেণীবিভাগ জলবায়ু অভিযোজনগত বৈশিষ্ট্য, লবণাম্ব উদ্ভিদের
অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চলে যেটা লবণাম্ব উদ্ভিদ তার বৈশিষ্ট্য লিখতে হবে। এখানে যদি একটা লবণাম্ব উদ্ভিদের কোনো একটা বৈশিষ্ট্য যদি চিত্র দেওয়া যায় খুব ভালো হয়। মেসোফাইট বা মধ্যবর্তী উদ্ভিদ বলতে কী বুঝে? 2 নম্বর আছে। আলোকপ্রেমী এবং আলোকবিদ্বেষী উদ্ভিদ 2 নম্বর আছে। আর এটা কাকে বলেও দিতে পারে, বা আলোকপ্রেমী এবং আলোকবিদ্বেষী উদ্ভিদের পার্থক্য দিতে পারে। এবার হচ্ছে জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ এবং অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো, যেটা মানে জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট হিসেবে কিন্তু আসতে পারে, হাইড্রোফাইট। এরপরে আছে স্বাভাবিক উদ্ভিদের উপর সূর্যালোকের ও জলবায়ুর প্রভাব। স্বাভাবিক উদ্ভিদের যে সূর্যালোক এবং জলবায়ুর প্রভাব সেটাকে 4 নম্বর আছে। তো সেটা 2 নম্বর করে দুটোর মধ্যে ভাগ করে নিয়ে সেইভাবে পয়েন্ট দিয়ে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। নেক্সট যে চ্যাপ্টার সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো উল্লেখ করে। 4 নম্বর আছে। এখানে 5-6টা পয়েন্ট, কিন্তু 5-এর অধিক পয়েন্ট দিতে হবে। 6টা। ওজোন স্তর হ্রাসের প্রভাব বা ওজোন ক্ষয়ের প্রভাব 4 নম্বর আছে। 5 বা 6 নম্বর, এখানে 5-6টা পয়েন্ট দিতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক কারণগুলো 3 নম্বর আছে। আচ্ছা, জলবায়ু পরিবর্তনের মানুষের ভূমিকা বা মনুষ্যসৃষ্ট কারণ, মানুষের ভূমিকা বা মনুষ্যসৃষ্ট কারণ বলতে পারে। তাহলে এখানে 3 নম্বর আছে, এখানে 3 নম্বর আছে, তাহলে 3-এর অধিক পয়েন্ট, 4টা বা 5টা করে পয়েন্ট কিন্তু 2 জায়গায় দিতে হবে। ওজোন স্তর ক্ষয়ের কারণ, এখানে ওজোন স্তর ক্ষয়ের কারণ 2 নম্বর আছে, 3 নম্বরও কিন্তু থাকতে পারে। সেটা কেন হয়, কিভাবে হয়, সেটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। গ্রিন হাউস প্রভাব কী ও নিয়ন্ত্রণের উপায় কী, কাকে বলে তার ডেফিনেশন দিতে হবে, কয়েকটা গ্রিন হাউস গ্যাসের নামও লিখতে হবে, এবং নিয়ন্ত্রণের উপায় কীভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো তার জন্য কিন্তু 3-4টা পয়েন্ট এখানে দিতে হবে। ওজোন স্তর ক্ষয়ের প্রভাব, এই যে ওজোন স্তর ক্ষয়ের যে প্রভাব, এই যে ওজোন স্তর হ্রাসের প্রভাব যেটা, সেই ওজোন স্তর ক্ষয়ের প্রভাব সে একই হবে। এখানে নামটা একটু ওজোন স্তর হ্রাস দিয়েছে, এখানে ক্ষয়ের প্রভাব দিয়েছে। তো সেগুলো ব্যাপারগুলো কাছাকাছি এবং সেইভাবে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। নেক্সট হচ্ছে যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি চ্যাপ্টার। এই বায়োডাইভার্সিটি চ্যাপ্টার যে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্যের গুরুত্ব কী 3 নম্বরের। জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি 3 নম্বরে আছে, তাহলে 4টা বা 5টা পয়েন্ট লিখতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়, কী কী পদ্ধতিতে সংরক্ষণ করবে, এটা 4 নম্বরও থাকতে পারে, বা 4 নম্বরে থাকলে সেখানে সেইভাবে লিখবে। 3 নম্বর আছে, তাহলে 4টা বা 5টা পয়েন্ট লিখবে। ইকোট্যুরিজম কি 2 নম্বরে আছে। বায়োস্ফিয়ারিক রিজার্ভ কি 2 নম্বরের আছে। আলফা, বিটা এবং গামা বৈচিত্র্য সম্পর্কে কী জানো, এখানে 3 নম্বর আছে। আচ্ছা, তারপর হচ্ছে জীববৈচিত্র্য উষ্ণকেন্দ্র বলতে কী বুঝো, সেটা সম্পর্কে লিখতে হবে। উষ্ণকেন্দ্র কী এবং উষ্ণকেন্দ্রগুলো কোথায় রয়েছে, তাদের যদি কোনো বৈশিষ্ট্য থাকে সেই সম্পর্কে কিন্তু লিখতে হবে, এক্সাম্পল দিতে হবে, বা তাদের বৈশিষ্ট্য কিছু থাকলে সেটা লিখতে হবে। ক্রান্তীয় অঞ্চলের জীববৈচিত্র্য বেশি কেন, ক্রান্তীয় অঞ্চলে কেন জীববৈচিত্র্যটা বেশি, সেটা 3 নম্বর আছে। এখানে 4টা বা 5টা পয়েন্ট দিতে হবে। এক্সিটিভ এবং ইনসিটু সংরক্ষণের পার্থক্য বা এক্সিটিভ এবং ইনসিটু সংরক্ষণ বলতে কী বুঝো, সেটাও আসতে পারে 3 নম্বরে। জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের পার্থক্য 3 নম্বর আছে, তাহলে 3টে বা 4টা পয়েন্ট বা 5টা পয়েন্ট দেবে। আর এখানে আবার কাকে বলে সেটাও দিতে পারে, বা বলতে কী বুঝো সেটাও দিতে পারে। আর জিনগত বৈচিত্র্য বলতে কী বুঝো 2 নম্বর আছে, সেটাকে ব্যাখ্যা করে দিতে হবে তোমাদেরকে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে প্রাকৃতিক ভূগোল যে পোর্শন রয়েছে তার একদম সর্বশেষ অংশ, সেটা হচ্ছে দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য। দুর্যোগ এবং বিপর্যয় অর্থাৎ মানে হ্যাজার্ড এবং ডিসাস্টার, তাদের মধ্যে পার্থক্য 3 নম্বর আছে, 4টা বা 5টা পয়েন্ট। দুর্যোগ মোকাবেলায় ছাত্রছাত্রীর ভূমিকা, যে আমাদের যে ছাত্রছাত্রীদের কী রোল রয়েছে সেটাও 3 নম্বর আছে, সেটা কিন্তু লিখতে হবে ভালোভাবে, 4টা বা 5টা পয়েন্ট। বিপর্যয় পরবর্তী ব্যবস্থাগুলি, বিপর্যয় ঘটে গেল তারপরে আমরা কি ব্যবস্থা নেবো তার সেইটা কিন্তু গুরুত্বপূর্ণ 3 নম্বরে আছে। দুর্যোগ এবং বিপর্যয়ের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন করতে দেয় অনেক সময়, তো তার একটা লিস্ট করতে হবে, সেগুলোকে দিতে হবে, এবং তার সেগুলো লিস্ট করার পর একটা সংক্ষেপে বর্ণনা, তাদের যদি বড় প্রশ্ন থাকে, ডেসক্রিপটিভ থাকে, তাহলে সেখানে অবশ্যই দিতে হবে। আধা প্রাকৃতিক বিপর্যয় বলতে কী বোঝো ব্যাপারটাকে, তার জন্য 2 নম্বর আছে। তো এই হচ্ছে আমাদের যে প্রাকৃতিক ভূগোলের যে সাজেশন, যেটা 2025 সালে যে উচ্চ মাধ্যমিকের যেটা সাজেশন, এবং টেস্ট পরীক্ষাতেও কিন্তু এটা কাজে লাগবে। তো আজকের ক্লাস তথা প্রথম পর্ব থেকে তোমরা তোমাদের 2025-এর টেস্ট এবং ফাইনাল পরীক্ষার প্রাকৃতিক ভূগোলের সম্পূর্ণ সাজেশন, অর্থাৎ 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ইত্যাদি সম্পর্কে তোমরা জানতে পারলে। দ্বিতীয় পর্বে তোমরা পেয়ে যাবে তোমাদের 2025 সালের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অর্থনৈতিক ভূগোলের সম্পূর্ণ সাজেশন তথা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন। তোমরা তোমাদের সমস্ত বন্ধুবান্ধবীদের কাছে এগুলো বলে দাও, এবং এই ক্লাসের লিঙ্ক তোমরা ওদেরকে শেয়ার করে দাও এবং সকলকে দেখার সুযোগ করে দাও।
প্লিজ তোমরা চ্যানেলটিকে আবার বলছি তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে হিট করে রাখবে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। আর তোমাদের যে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপ সেখানেও তোমরা এই লিঙ্ক দিয়ে দেবে। আর আমাদের যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে সেটা তোমরা ফলো করবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে সমস্ত পিডিএফ পাওয়ার জন্য। আর অবশ্যই যেন তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, আমাদের পাশে থাকবে এবং আমাদের সাপোর্ট করে যাবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা জিও ইনসাইট মেন্টর সার্চ করবে এবং আমাদের সাথে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। যুক্ত হতে অসুবিধা হলে তোমরা সেই কিউআর স্ক্যান করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই যেন আমাকে জানাবে বা আমাদেরকে জানাবে, এবং কারোর কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবং আশা করি তোমাদের এই যে সাজেশন যেটা দেওয়া হয়েছে সেই সাজেশনটা তোমাদের খুবই ইফেক্টিভ হবে তোমাদের পাস করার ক্ষেত্রে এবং প্রচুর নম্বর পাওয়ার ক্ষেত্রে। পাস করা শুধু নয়, তোমাদের প্রচুর হেল্প করবে। এবং টেস্ট পরীক্ষা যেটা রয়েছে পুজোর পরে যেটা হবে, তার জন্য তোমরা কিন্তু সময় নষ্ট না করে এখন থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও এবং জোর কদমে তোমরা পড়াশোনা করো এবং ফলো রাখো। পরবর্তী ক্ষেত্রে তোমাদের অর্থনৈতিক ভূগোলের সাজেশনও এর পরে চলে আসবে। আর তোমরা এই চ্যানেলটিকে তো বললাম, আগেও বলেছি, তোমরা বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর তাই সময় নষ্ট না করে তোমরা পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা থাকলো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।